কথায় বলে ছোট মরিচের ঝাল বেশি, আর এটা হচ্ছে তার বাস্তব উদাহরণ। জিনিসটা সাইজে কতটা ছোট দেখুন তো। যদি কিনা আমরা একটা বড় ডিভাইসের পাশাপাশি ধরি তাহলে বোঝা যায় এটা আসলে অনেকটা ছোট, তবে এর মাঝে পাওয়ারফুল কিছু রয়েছে। আর পাওয়ারফুল কিছু কেনই বা থাকবে না, কারণ ফোনটা তো ভিভো X200 সিরিজের। কথা বলছিলাম ভিভো X200 FE নিয়ে। এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট এবং অলরেডি বাংলাদেশের গ্লোবাল ভ্যারিয়েন্টে চলে আসছে। ভিভো X200 সিরিজের ফোন যেহেতু খুব সহজেই বুঝতে পারছেন ক্যামেরার স্পেশালিটি থাকবে, তাই বলে কি পারফরমেন্স খারাপ? নো, সেই জায়গায় ভালো কিছু রয়েছে। আবার খুবই লাইট ওয়েটের ডিভাইস। অনেকেই রয়েছেন যারা কিনা কম্প্যাক্ট সাইজের একটা ফোন চান ব্যবহার করতে, কিন্তু হতে হবে শক্তিশালী। তাদের জন্য আদর্শ প্যাক নিয়ে আসছে ভিভো। এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছিল টেক এন্ড টক বিডি। তাদের কাছে কিন্তু আপনারা একদম সিল্ড প্যাকড পেয়ে যাবেন, মানে অথেন্টিক একদম অরিজিনাল কোম্পানি সিল্ড প্যাকটাই পেয়ে যাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে। আর বাংলাদেশে এই সমস্ত ইউনিক প্রোডাক্টগুলো বা নতুন যে লেটেস্ট ফোনগুলো আসে আর কি, সবার আগে তাদের কাছেই পাওয়া যায়। যমুনা ফিউচার পার্ক অ্যান্ড বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে। এটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা চাইনিজ ভ্যারিয়েন্টও রয়েছে যেটাতে অরিজিন ওএস থাকে। ওইটার দাম কিন্তু তুলনামূলকভাবে গ্লোবাল ভ্যারিয়েন্ট থেকে বেশ কিছুটা কম হওয়ার কথা। আপনারা টেক এন্ড টকে ওটার খোঁজ নিয়ে দেখতে পারেন যদি সেটা প্রয়োজন হয়ে থাকে। অলরাইট, আজকে আমাদের ভিডিও। ফোনটার ডিসপ্লেটা তো ছোট, 6.31 ইঞ্চ, যা মূলত এলটিপিও অ্যামোলেড প্যানেল। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে এবং 2160 হলো গিয়ে এর PWM ডিমিং। HDR প্লাস এর সাপোর্ট পেয়েছি, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে এবং আমরা ইউটিউবের ক্ষেত্রে HDR কন্টেন্ট প্লে করে দেখছিলাম 60 FPS এর, সেগুলো কিন্তু একদম ল্যাগ ফ্রি ভাবে এটাতে চলছে। 5000 নিটস পিক ব্রাইটনেস। আপনারা জানেন এটা একটা নাম্বার গেম, নির্দিষ্ট পিক্সেলেই মূলত এটা শো করে, কোন সময় শো করবে সেটাও আপনি শিওর না। তবে এমনিতে বাইরে যখন আমরা এটা ব্যবহার করেছি ডিরেক্ট সানলাইটে এটা কিন্তু একেবারে ইউজেবল একটা রেজাল্ট দিতে পারে। স্কচ জেনসেশন গ্লাস দিয়ে প্রোটেকশন করছে। এটা গ্লাস প্রোটেক্টর হিসেবে কেমন আমার ঠিক খুব একটা আইডিয়া নেই। আপনারা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন ডেফিনেটলি এর সাথে। ডিসপ্লেটার সাইজটা যেমন ছোট, চিন বেজেলও কিন্তু সেরকম ন্যারো, একেবারে সুপার ন্যারো অ্যান্ড সিমেট্রিক্যাল। দেখতে খুবই ভালো লাগছে। ডিসপ্লের মানে ভিউ আসলেই বেশ ভালো। খুবই কালারফুল একটা ডিসপ্লে, ভাইব্রেন্ট কালার রিপ্রোডাকশন এর, টাচ রেসপন্স ভালো এইটার, 120 হার্টজ ঠিকভাবে পুশ করছে এবং ব্রাইটনেস নিয়েও সমস্যা নেই। ডিসপ্লে ঠিক জায়গায় আছে একদমই। রয়েছে স্টেরিও স্পিকার, একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের সাউন্ড আমি এর থেকে পাইনি, বাট স্টেরিওর মজাটা পাবেন। আর বোথ সাইড থেকে প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দিতে পারে আর কি। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, হ্যাপটিক ফিডব্যাক যথেষ্ট টাইট, এটা ফ্ল্যাগশিপ ফিল দেবে। অন্যদিকে সিলিকন কার্বন, সেই সাথে প্রয়োজনীয় ফিচার্স সবকিছুই রয়েছে। আর যেহেতু এটা একেবারে ফ্ল্যাগশিপ একটা চিপ, সুতরাং এর থেকে আমরা কিন্তু একদম ফ্ল্যাগশিপ একটা পারফরমেন্সই ডেলিভার করতে দেখেছি। ডে টু ডে লাইফে যখন আমরা ব্যবহার করছিলাম অ্যাপ ওপেন ক্লোজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং খুব ভালো রেজাল্ট দেয়। 12 GB র্যাম এমনিতেই গুড এনাফ, তার উপরে ওদের অপটিমাইজেশন ভালো হওয়াতে র্যাম ম্যানেজমেন্ট ভালো পেয়েছি। ফোনটা নর্মালি ইউজে খুব বেশি হিট জেনারেট করে না, হালকা ওয়ার্ম হয়। এট টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলে হালকা ওয়ার্ম হতে আপনি দেখবেন। মেটাল বডির ফোন খালি হাতে মানে কভার ছাড়া ব্যবহার করতে গেলে আপনি হালকা ফিল পাবেন। তবে মূলত গরমটা হয় গিয়ে গেমিং টাইমে। এটা গেমিংয়ের জন্য আদর্শ ডিভাইস না, সেটাই আমার মনে হয়েছে, কারণ গেমিংয়ের সময় বেশ ভালো রকমেরই হিট জেনারেট করে। আমরা পাবজি ট্রাই করছিলাম ওর সর্বোচ্চ সেটিংসে, এবং পাবজির ক্ষেত্রেও আমরা দেখছিলাম মোটামুটি 25 মিনিটস প্লাস গেলে এই ফোনটা ভালো রকমের হিট জেনারেট করে। 40-41 কাছাকাছি চলে আসছিল। তবে ফ্রেম রেট আবার খুব একটা ফ্ল্যাকচুয়েট করতে দেখিনি, দু একটা ফ্রেম ওঠানামা করছিল, কিন্তু মোস্ট অফ দ্য টাইমই এটা স্টেবল হয়ে ধরে রাখতে পারে। তাছাড়াও গেনশন ইম্প্যাক্টের মতো গেমও কিন্তু আমি এতে ট্রাই করি, যে গেমটাও এটাতে ভালোভাবেই চলছিল এবং হাইয়েস্ট 60 FPS এ দেখলাম এইটা 57 মতো FPS দিতে পারছে, যেটা আমরা মনে করি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস বা এই ধরনের ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসের জন্য পারফেক্ট জায়গায় আছে। তবে ওই যে গরম একটু বেশি হয়, আপনি যখন কিনা এই ফোনটা কেস টেস ছাড়াই ধরতে যাবেন তখন আপনার কাছে বেশ ভালো রকমের হিট মনে হবে। আবার কেস দিয়ে ব্যবহার করলে কিন্তু পারফরমেন্স কিছুটা ড্রপ করতে পারে, কারণ কেসের মাঝে কিন্তু হিটটা জেনারেট হয়ে থাকে বেশি সময়। আপনি অবশ্যই গেমিং করতে চাইলে এই ডিভাইস দিয়েও গেমিং করতে পারবেন, বাট ডেডিকেটেডলি গেমিং এর জন্য হলে আমি আপনাকে এই ফোনটা সাজেস্ট করবো না। পিছনে সাউন্ড ঠিকঠাক আছে, হ্যাপটিক ফিডব্যাক যথেষ্ট টাইট, এটা ফ্ল্যাগশিপ ফিল দেবে। অন্যদিকে সিলিকন কার্বনের 6500 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে। ভাই ফোন এইটুক, বাট দেখেন 6500 mAh। ওদিকে আমি শুনলাম স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতেও আবার সেই 5000 mAh দিয়ে আসবে, বাট দেখেন এইটুক ছোট ফোনের মাঝেও 6500 mAh ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে। আর একে চার্জ করার জন্য রয়েছে 90 ওয়াটের চার্জিং সিস্টেম, তো সেই জায়গাটাও একদমই ঠিকঠাক আছে। এই ফোন থেকে অনায়াসে আপনি 8 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন। আপনি লাইট ইউজার হয়ে থাকলে 8 ঘন্টা প্লাসও পেতে পারেন। আর যদি গেমিং টিম বেশি করেন, যেহেতু একটু গরম হয়, এটা ব্যাটারিটাও একটু বেশি বার্ন করে, সেক্ষেত্রে কিছুটা কম পাবেন আর কি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে আন্ডার ডিসপ্লে। যেহেতু ফোনটা খুব বেশি বড় না, একটু নিচ দিকে হওয়া সত্ত্বেও এটা খুব সহজেই আবার মানে টাচ করা যায় বা রিসেট করা যায়। এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ভিভো X200 FE, এটা বলতে পারেন ভিভো X200 সিরিজের ছোট ভাই, একদমই ছোট ভাই। তবে দামটা এখনো অনেকটা বেশি মনে হয়েছে, বরং এই ফোনটারই যেটা চাইনিজ ভ্যারিয়েন্ট ওটা বেশ কিছুটা কম দামে পাওয়া যায় বলে আমি জানি। তো 1,08,9,000 টাকা সত্যিই বেশি মনে হয় এর দাম। এমন অনেকেই রয়েছেন যারা আসলে কম্প্যাক্ট ফোনে খুঁজে থাকেন এবং সিল্ড প্যাকড লাগবে,
তাদের হিসাব ভাই অবশ্যই আলাদা, তাদের কাছে আবার এটারই চাহিদা থাকবে হয়তো বা অনেকটাই। আপনাদের কাছে Vivo X200 FE কেমন লাগলো ফোনটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো। ডে লাইট কন্ডিশনে আপনি ইউজেবল বেশ ভালো ছবি পেলেও লো লাইটের দিকে এটা মোটামুটি স্ট্রাগল করে, এই জায়গাটা আবার অ্যাজ ইউজুয়াল টাইপেই হয়ে যায়। এইখানে আর একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। যখন কিনা এই ফোনটা আপনি কিনছেন 1 লক্ষ প্রায় 10,000 টাকা বা 1,08,9,000 টাকা দিয়ে, তখন গিয়ে আলট্রাওয়াইডটা আপনার কাছে ডেফিনেটলি কম মনে হবে। তবে ভালো ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেখানে বেটার ডিটেইল পাওয়া যায়, ডাইনামিক রেস হ্যান্ডেল ভালো, স্কিনটা একটু গ্লো করবে, একটু সুন্দর বানিয়ে দেবে, ওই প্রবণতা আছে এখানে। তবে সেটা ভালো লাগছে দেখতে। ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। এইটা আবার ওদের যে ফ্ল্যাগশিপগুলো ওগুলোর সাথে মোটামুটি কম্পারেবল। ভিডিও রেকর্ড করা যায় এর ব্যাক সাইডের ক্যামেরায় সর্বোচ্চ 4K 60 FPS এ, এবং ভিডিওতে আমরা বেশ ভালো রকমের স্মুথনেস লক্ষ্য করছি, এমনকি খুব বেশি মুভমেন্ট না করলে কিন্তু যেটা আমি পাইনি। তাছাড়া স্টেবিলিটিও যথেষ্ট ভালো, একটু কন্ট্রাস্টের দিকে থাকে ভিডিও, বাট দেখতে ভালো লাগছে ভিডিওগুলো। আর এদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS এ। যারা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও শুট করেন তাদের এই ব্যাপারটা কাজে লাগবে। স্ক্রিনটা একটু ব্রাইট করে দেয়, দেখতে অবশ্য ভালো লাগে, তবে শার্পনেস ডিটেল আবার ভালো আছে। তাছাড়া সাউন্ড রেকর্ড হচ্ছিল এই স্মার্টফোনে, আমি সাউন্ড আগেও চেক করে দেখেছি, সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সাউন্ড কোয়ালিটি না, মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু এটার। সো ক্যামেরাতে সেটাই দাঁড়ালো, একটা কম্প্যাক্ট ফোনে যদি আপনার ভালো ক্যামেরার প্রয়োজন হয় তাহলে এইটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে। আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।